অর্ধেক ভেঙে পড়া মন্দিরটার ভেতরে শুধু কয়েকটা পাথরের স্তম্ভ অক্ষত ছিল। সেগুলোই একসাথে মূল হলঘরের অর্ধেকটা ধরে রেখেছিল। হলঘরের একদম সামনে একটা বেদি ছিল, যেটার গায়ে অসংখ্য ফাটল। বেদির মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা বিশাল আলকাতরার মতো কালো ক্রস। ক্রসটার সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা ছিল একজন উলঙ্গ মানুষ। তার গোড়ালি, উরু আর শরীরের চারপাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল মরচে পড়া ধাতব পেরেক, যেগুলো বাইরের দিকে বেরিয়ে আছে। সেগুলোর গায়ে লেগে আছে টকটকে লাল রক্তের দাগ। ডেরিক বার্গ জানত যে এটাই ফলেন ক্রিয়েটরের মূর্তি, কিন্তু সে নিজেকে আটকাতে পারল না। মূর্তিটার মুখটা দেখার জন্য সে নিচের দিকে তাকাল। সে মূর্তির মুখটা দেখল। নাক, মুখ, কান সব ঝাপসা, শুধু চোখ দুটো অস্বাভাবিক স্পষ্টতার সাথে খোদাই করা। ফলেন ক্রিয়েটরের চোখ দুটো শক্ত করে বন্ধ ছিল, যেন সে অপরাধবোধ আর যন্ত্রণায় ভুগছে। চোখ সরাও, কোনো অশুভ দেবতার মূর্তির দিকে তাকিয়ে থেকো না। ডেমন হান্টার কলিন নিচু গলায় সতর্ক করল। জি, ইয়োর এক্সেলেন্সি। অভিযাত্রী দলের কয়েকজন সদস্য সাথে সাথে চোখ সরিয়ে নিল। আজকের আগে, যদিও সিটি অফ সিলভার তাদের অভিযানে অনেক ধ্বংসপ্রাপ্ত শহর আর অশুভ দেবতাদের দিকে ইঙ্গিত করা লিখিত নথি আবিষ্কার করেছিল, কিন্তু বেশিরভাগ বাসিন্দা এসব তথাকথিত অশুভ দেবতাদের মূর্তি কখনো দেখেনি। মন্দিরের বাকি জায়গাটা খুব একটা বড় ছিল না, তাই অভিযাত্রী দলটা দ্রুত ২-৩ জনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেল। কোনো অস্বাভাবিকতা ছাড়াই তারা পুরো জায়গাটা পরীক্ষা করে শেষ করল। এটা দেখে ৬ সদস্যের কাউন্সিলের প্রধান কলিন কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, চলো মাটির নিচে যাই। কথাটা বলতে বলতে সে পিঠে বহন করা দুটো তলোয়ারের একটা বের করল। সেটার গায়ে সে ধূসর রূপালি একটা মলম মেখে নিল। তারপর সে তার বেল্টের একটা গোপন খোপ থেকে একটা ছোট ধাতব বোতল বের করল। ছিপি খুলে সে পোষণটা এক ঢোকে গিলে ফেলল। এই মুহূর্তে ডেরিকের মনে হল প্রধানের হালকা নীল চোখ দুটো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। অভিযাত্রী দলের সদস্যরা সবচেয়ে সতর্কভাবে নিজেদের প্রস্তুত করল। ৪টা পশুর চামড়ার তৈরি লণ্ঠনের আলোতে তারা মূর্তির বাঁ পাশের সিঁড়ি ধরে নিচের অন্ধকার এলাকায় নামতে লাগল। ডেরিকের পালা পড়ল লণ্ঠন ধরে রাখার। সে সামনের বাঁ দিকে হাঁটতে হাঁটতে সাবধানে অন্ধকারে পা দিল। সে নিজের পায়ের শব্দ আর সঙ্গীদের পায়ের শব্দ পাথরের ধাপে ধাপে প্রতিধ্বনিত হতে শুনল। সেগুলো একটা দূরবর্তী ফাঁকা প্রতিধ্বনি তৈরি করছিল। প্রতিধ্বনিগুলোতে কোনো বাধা ছিল না, যেটা নিচে নিরঙ্কুশ নীরবতাকে আরও স্পষ্ট করে তুলল। কিন্তু অভিযাত্রী দলের সদস্যদের বুকের ভেতর সেটা যেন দরজায় কড়া নাড়ার মতো লাগছিল। কত বছর ধরে চাপা পড়ে থাকা একটা গোপন কথা উন্মোচন করার চেষ্টা তাদেরকে অসম্ভব রকম টানটান করে রেখেছিল। সময়ের কোনো হিসেব না রেখেই হাঁটতে হাঁটতে ডেরিক অবশেষে দেখল সামনের রাস্তাটা সমতল হয়ে গেছে। সে নতুন আবিষ্কৃত সেই মিউরালটাও দেখল, যেটার কথা কলুষিত ডার্ক বলেছিল। মিউরালটা দেয়ালের ২ পাশ জুড়ে ছড়ানো ছিল। রঙগুলো সাদাসিধা আর বিষণ্ণ, দেখতে এতই পুরনো যে মনে হচ্ছিল জীবনের অসংখ্য উত্থান পতন দেখেছে। ডেরিক একটু এমনিতেই তাকাল, আর সাথে সাথেই একটা মিউরাল তাকে আকর্ষণ করল। সামনের বাঁদিকের দেয়ালে মাঝখানে একটা ধবধবে সাদা ক্রস আঁকা ছিল। সেটার চারপাশে ছিল সমুদ্রের পানির মতো কালো অন্ধকার, যেটা হাত বাড়িয়ে ছটফট করতে থাকা সব মানুষকে ডুবিয়ে দিচ্ছে। ক্রসটার সাথে উল্টো করে ঝুলছিল ফলেন ক্রিয়েটর। মরচে পড়া পেরেক আর রক্তের দাগগুলো বাইরের মূর্তির থেকে কোনো অংশে আলাদা ছিল না, কিন্তু এই মিউরালে ফলেন ক্রিয়েটর একটা কালো ক্ষয় ভুগছিল, এত বেশি যে ক্রসের সাদা অংশের কিছুটা পর্যন্ত আলকাতরার মতো কালো হয়ে গিয়েছিল। এছাড়া ক্রসটা একটা ঝাপসা ভূখণ্ডকে ধরে রেখেছিল। সেখানে অসংখ্য মানুষ হাঁটু গেড়ে ফলেন ক্রিয়েটরের কাছে প্রার্থনা করছিল। মিউরালের চারপাশে অন্ধকারের সবচেয়ে গভীর অংশে ৬টা অশুভ দেবতার মতো অবয়ব ছিল। উপরের বাঁ কোণে ছিল মিউরালের কালো পোশাক পরিহিতা নারী। তার পোশাকটা ছিল কালো, ক্লাসিক ধাঁচের। জামাটা স্তরে স্তরে সাজানো কিন্তু জটিল না, আর তাতে নক্ষত্রের মতো ঝিলিক বসানো। তার শরীরটা তুলনামূলকভাবে অলৌকিক, যেন বাইরের দিকে ঢেউ তুলে ছড়িয়ে যাচ্ছে। তার মুখটা ঝাপসা, যেন সে কোনো বৈশিষ্ট্যহীন মুখোশ পরে আছে। তার চারপাশের অন্ধকার ফুঁসে উঠছিল, আর একটার পর একটা বিচিত্র চোখ ক্ষীণভাবে দৃশ্যমান হচ্ছিল। ঠিক উপরে ছিল মিউরালের সাদা পোশাক পরা যুবক। তার মুখটা ছিল খাঁটি সোনালি রঙে আঁকা, আর তার চামড়া থেকে আলোর মতো দেখতে অনেকগুলো সুর গজিয়ে বেরোচ্ছিল। তার হাতে ছিল একটা পচা সবুজ বই আর একটা উজ্জ্বল বর্ষা। তার বুক আর পিঠ উল্টে রাখা। উপরের ডান কোণে ছিল মিউরালের ত্রিশূলধারী দানব। তার মাথা ছিল অক্টোপাসের মতো, চোখ দুটো বড় বড় করে মেলে ধরা, আর শরীর জড়ানো ছিল বিদ্যুতে। অগণিত পাখির পালক দিয়ে তৈরি হয়েছিল তার আলখাল্লা। অন্ধকার ঢেউয়ে রূপ নিয়ে তার পায়ের নিচ দিয়ে তাকে ধরে রেখেছিল। নিচের ডান কোণে ছিল মিউরালের পচনশীল শিশু, কোলে নারী, কোমল আর সুন্দরী। তার বুক উঁচু হয়ে পোশাকটাকে ঠেলে রেখেছিল। তার কোলে ছিল একটা পচা শিশু, আর তার পায়ের কাছে ছিল কালো গমের শীষ, মাংস কিলবিল করা ঝর্ণার পানি, পুঁজ ঝরা ভেষজ আর বুনোভাবে মিলনরত পশুরা। ঠিক নিচে ছিল মিউরালের হুড পরা বৃদ্ধ। হুডটা তার মুখ,
কুঁচকানো চামড়া আর সাদা দাড়ি দেখাচ্ছিল। বৃদ্ধটা একটা খোলা বই ধরেছিল, আর সেটার উপরে ছিল একটা চোখ, সর্বজ্ঞতার প্রতীক। প্রথম দেখায় এই বৃদ্ধকেই সবচেয়ে স্বাভাবিক মনে হতো, কিন্তু তার মুখে যে হাসিটা ছিল সেটা ছিল অবর্ণনীয় রকমের অশুভ। নিচের বাঁ কোণে ছিল মিউরালের দৈত্যাকার যোদ্ধা, ছেঁড়া বর্ম পরা। তার হাতে ছিল একটা লম্বা তলোয়ার, আর সে বসেছিল একটা সিংহাসনে। তার পেছনের পটভূমিতে ছিল বিবর্ণ গোধূলি। এই মিউরালের অর্থ হল, যখন ক্যাটাক্লিজম ঘটেছিল, অশুভ দেবতারা অ্যাবিস থেকে উঠে এসেছিল পৃথিবীর মানুষদের বাঁচানোর জন্য। ফলেন ক্রিয়েটর বেশিরভাগ পাপ আর যন্ত্রণা নিজে বহন করেছিল, ফলে তার মধ্যে কলুষিত হওয়ার লক্ষণ দেখা দিয়েছিল, আর তার রূপও বদলে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় সবচেয়ে নিকৃষ্ট অশুভ দেবতা। হাতে পশুর চামড়ার লণ্ঠন ধরে ডেরিক হাঁটতে হাঁটতে দেয়ালের মিউরালটা দেখছিল। সে বুঝতে পারল বর্ণনাটা ডার্কের বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। মূল ভাবটা হল, যেখানে তারা ছিল সেই জায়গাটা দেবতাদের দ্বারা পরিত্যক্ত হয়নি, বরং সেটা ক্রিয়েটরের আশীর্বাদ প্রাপ্ত ছিল, আর সেটা মহাপ্রলয়ের মধ্য দিয়েও সভ্যতা টিকিয়ে রেখেছিল। অবশ্যই ডার্ক শুধু সংক্ষেপে কথাটা বলেছিল। বিস্তারিত জিনিসগুলো মিউরালে যেভাবে আঁকা ছিল সেভাবে সে বলেনি। পুরো প্রক্রিয়া জুড়ে ডেরিক একবারও সতর্কতা শিথিল করেনি। সে নিজেকে এমনভাবে প্রস্তুত রেখেছিল যে কোনো অঘটন ঘটলেও সে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাতে পারবে। মোমবাতির ম্লান হলুদ আলোতে অভিযাত্রী দলটা একের পর এক বহু করিডোর, হলঘর আর কামরা পার হয়ে মন্দিরের বেসমেন্টের গভীরে ঢুকে গেল। হঠাৎ তাদের সামনে একটা অর্ধেক খোলা ধূসর পাথরের দরজা দেখা দিল। দরজার বাইরে একগুচ্ছ সুন্দর মাশরুমের মতো জিনিস জন্মেছিল। সেগুলো ছিল হাতের তালুর সমান বড়, কাণ্ড সাদা আর মাথা টকটকে লাল। গাঢ় সোনালি ছিটে ফোঁটায় সেগুলো ঝিকমিক করছিল। এই মাশরুমগুলো দেখে অভিযাত্রী দলের সদস্যদের মুখে পানি এসে গেল। তারা শুধু একটাই কাজ করতে চাইছিল, দৌড়ে গিয়ে একটা গাছ টেনে তুলে মুখে পুড়ে দিতে। ঢোক! অনেকেই থুতু গিলল, কিন্তু যারা অভিযাত্রী দলে ঢুকতে পেরেছিল তাদের বেশিরভাগেরই অনেক অভিজ্ঞতা ছিল, আর তারা অপেক্ষাকৃত উঁচু সিকোয়েন্সের ছিল। আগে থেকেই সতর্ক করা ছিল বলে একজন সাথে সাথেই উঠে দাঁড়িয়ে নিচু গলায় বলল, ওগুলো হলো মাংস ও চুলের মাশরুম। ডেরিক এই সঙ্গীটাকে চিনত, তার নাম জোশুয়া। সে কোনো এক অভিযাত্রী অভিযান থেকে একটা মিস্টিক্যাল আইটেম সফলভাবে বদলে এনেছিল। জোশুয়া দরজার দিকে তার বাঁ হাতটা বাড়াল, যেটাতে টকটকে লাল গ্লাভস পরা। এক ঝলক আলোর সাথে একটা জ্বলন্ত আগুনের গোলা দ্রুত আকার নিল, আর ছুটে গিয়ে সরাসরি সেই অসম্ভব লোভনীয় মাশরুমগুলোর উপর পড়ল। ধুম! মাটি একটু কেঁপে উঠল, আর 2 মিটার এলাকা জুড়ে একটা দাবানল ছড়িয়ে পড়ল। আগুন নিভে যাওয়ার সময় সব মাশরুম ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছিল। পড়ে রইল শুধু কিছু ছেঁড়া মাংস আর রক্তের টুকরো। এটা দেখে যে বিয়ন্ডাররা একটু আগে লোভ সামলাতে প্রায় ব্যর্থ হয়েছিল, তারা ঘৃণায় বিরক্ত হল। ডেমন হান্টার কলিন দলের কাজে কোনো হস্তক্ষেপ করল না। সে চুপচাপ পাশ থেকে দেখছিল, মাঝে মাঝে মাথা নাড়ছিল। মাংস আর চুল দিয়ে মাশরুম কেন থাকবে? মাংস আর চুল কোত্থেকে এলো? জোশুয়া বাঁ হাতটা গুটিয়ে নিয়ে বিভ্রান্তির সুরে বিড়বিড় করল। দলের আরেকজন একটা সাহসী অনুমান করল, এই শহরের আদি বাসিন্দারা। সম্ভব হয়তো তাদের মৃত্যু হয়েছিল শুধু মাংস আর চুলে রূপান্তরিত হয়ে। ডেরিক মনে মনে একমত হল। একটু আলোচনার পর অভিযাত্রী দলটা কয়েকটা ভাগে ভাগ হয়ে ধূসর পাথরের দরজার বাইরের হলঘরটা পরিষ্কার করল। এই কাজ শেষ করে তারা আবার একত্র হল, আর ধীরে ধীরে দরজা পেরিয়ে গেল। যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল সবাই। দরজার পেছনে একটা জায়গা ছিল যেটা দেখতে একটা বেদির মতো। চারপাশের আলো কোনোভাবেই এই অঞ্চলের অন্ধকার দূর করতে পারছিল না। মনে হচ্ছিল এখানে অজানা কিছু একটা লুকিয়ে আছে। বেদির উপরে একই রকম আলকাতরার মতো কালো একটা ক্রস আর উল্টো করে ঝোলানো ফলেন ক্রিয়েটরের একটা মূর্তি দাঁড় করানো ছিল। পশুর চামড়ার লণ্ঠন হাতে ডেরিক সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল, আর সে স্বভাবতই একবার চোখ বুলাল। তার দৃষ্টি হঠাৎ থমকে গেল, কারণ সে আবিষ্কার করল এখানকার ফলেন ক্রিয়েটরের মূর্তিটা বাইরের মূর্তি থেকে আলাদা। এটার চোখ খোলা। তার চোখ ছিল রক্তাক্ত লাল আর মণি কুচকুচে কালো। যে কোনো অনুপ্রবেশকারীর দিকে সে সরাসরি তাকিয়েছিল, যেন সে জীবন্ত। ঠকঠক ঠকঠক ঠকঠক। ডেরিক দাঁতে দাঁত লাগার শব্দ শুনল। প্রথমে সে ভেবেছিল শব্দটা আসছে দলের কোনো একজনের কাছ থেকে, কিন্তু সে দ্রুতই বুঝতে পারল কাঁপছিল তো সে নিজেই। অশুভ দেবতার বিপদ সম্পর্কে যদিও সে খুব একটা বুঝত না, তবু সেই মুহূর্তে তার দাঁত স্বাভাবিকভাবেই ঠকঠক করছিল। ঠকঠক ঠকঠক ঠকঠক। তার সঙ্গীদের প্রতিক্রিয়াও একই রকম ছিল। ঠিক সেই সময় বাতাসে এক চিমটি গুঁড়ো ভেসে উঠল। ডেমন হান্টার কলিন তার মুঠো শক্ত করে চেপে ধরল। ধুম! বজ্রের মতো শব্দটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে ডেরিক আর অন্যরা হঠাৎ চেতনা ফিরে পেল। একটু আগের সেই দুঃস্বপ্ন অবস্থা থেকে তারা বেরিয়ে এলো। তারা এলাকাটা পরীক্ষা করার আগেই বেদির পেছন থেকে কান্নার শব্দ ভেসে এলো।
ফোঁপাচ্ছে, 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 ফোঁপাচ্ছে। হাড়হিম করা নীরবতার মধ্যে ডেমন হান্টার কলিন শান্তভাবে আদেশ দিল, ডেরিক, জোশুয়া, ঘুরে গিয়ে দেখে আসো। শরীরে শীতল একটা শিহরণ বয়ে দিয়ে ডেরিক পশুর চামড়ার লণ্ঠন আর হাতের অ্যাক্স অফ হারিকেন ধরে রাখল। জোশুয়াকে সাথে নিয়ে সে ধীরে ধীরে বেদির পেছন দিকে ঘুরে গেল। আলোর কারণে অন্ধকার যখন একটু একটু করে সরে যাচ্ছিল, তারা বেদির পেছনে কুঁকড়ে থাকা একটা কালো অবয়ব দেখতে পেল। 2 পা এগিয়ে যাওয়ার পর ছায়াটা তার আসল রূপ দেখাল। সেটা ছিল 7-8 বছরের একটা বাচ্চা, নরম হলুদ চুল। সে চোখ বন্ধ করেছিল, যেন আলো এসে অভ্যস্ত না। উত্তেজনায় সে চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও। ডেরিকের চোখের মনি ছোট হয়ে গেল। একটু আগে সেই কুচকুচে অন্ধকারের মধ্যে যে বাঁচার আকুতি সে শুনেছিল, সেটার কথা মনে পড়তেই সে অজান্তেই অ্যাক্স অফ হারিকেনটা তুলে ধরল। এই মুহূর্তে ডেমন হান্টার কলিন 1 পা এগিয়ে এলো আর গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তুমি কে? বাচ্চাটা সাহায্য চাওয়া বন্ধ করল আর স্মৃতিচারণের সুরে বলল, আমার নাম জ্যাক। রাতের খাবারের পর ক্লাইন তার কোট আর টুপি পরে বের হওয়ার জন্য তৈরি হল। সে যাচ্ছিল মিস শ্যারনকে খুঁজতে, ব্যারোনেট পাউন্ডের সুড়ঙ্গ খোঁড়ার সমস্যাটার সমাধান করতে আর মারমেইডদের সম্পর্কে কিছু সূত্র জোগাড় করতে। ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি দক্ষিণে ছুটি কাটাতে যাওয়ার আগেই সে এই কাজগুলো শেষ করতে চাইছিল।